ঐক্যফ্রন্টের সংলাপের দাবি উড়িয়ে দিলেন ওবায়দুল কাদের। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর। ভোট ডাকাতির জবাব দিতে পারবে না বলেই সংলাপে রাজি নন বললেন রিজভী। ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। সীমানা পিলার জটিলতার অজুহাতে নদী দখল রাজধানীতে, ব্যক্তিগত জমি নদীতে দেখানোর অভিযোগ স্থানীয়দের ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। তীব্র শীতে ব্যাহত উত্তরের কয়েক জেলার জীবনযাত্রা, বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগ, হাসপাতালগুলোতে বাড়তি চাপ। এবং টস জিততে চিরাং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠালো খুলনা টাইটান্স, সন্ধ্যায় ঢাকা ডাইনামিটসের মুখোমুখি সিলেট সিক্সার্স। আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি আরটিভির দুপুরের সংবাদে। শুনছিলাম মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। গোটা সংবাদ জুড়ে থাকছে আপনাদের সঙ্গে আমি তানজিয়া চৌধুরী। এবার বিস্তারিত। বিশ্ব যেখানে অকুণ্ঠ সমর্থন জানিয়েছে, সেখানে নির্বাচন নিয়ে ঐক্যফ্রন্টের কারচুপির অভিযোগ ভিত্তিহীন বলে মন্তব্য করলেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ও আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। সকালে রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সড়ক নিরাপত্তা কর্মসূচি এবং বিআরটিএ পরিচালিত মোবাইল কোর্টের কার্যক্রম পরিদর্শনে এসে একথা বলেন। এছাড়াও সড়কে শৃঙ্খলা ফেরাতে এখন থেকেই সব উদ্যোগ নেওয়া হবে বলেও জানান কাদের। হামলা হয়েছে, এর মধ্যে জেল হয়েছে 3 জনের। ইমপ্রুভমেন্ট হচ্ছে, আর ওভারনাইট তো হবে না। আমাদের সামগ্রিকভাবে মানসিকতার পরিবর্তনটা দরকার। মেন্টাল রিকনস্ট্রাকশন আমাদের খুব জরুরি হয়ে পড়েছে। কেউ আইন মানে না, কেউ নিয়ম মানে না। সংলাপের কোনো যৌক্তিকতা, বাস্তবতা, প্রয়োজনীয়তা এই মুহূর্তে নেই। নির্বাচন নিয়ে সংলাপের দাবি এটা একেবারেই হাস্যকর। আমি বলবো মামা বাড়ির আবদার, এছাড়া আর কিছু নেই। ভোট ডাকাতির এই নির্বাচন দেশের মানুষ মেনে না নিলেও আওয়ামী লীগের নেতারা নির্লজ্জ মিথ্যাচার করছে বলে মন্তব্য করলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। সকালে রাজধানীর নয়াপল্টনে দলীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ মন্তব্য করেন তিনি। ভোট ডাকাতির জবাব তারা দিতে পারবেন না বলেই সংলাপ করতে তারা রাজি নন বলেও মন্তব্য করেন রিজভী। সারা দেশে বিরোধী দলীয় নেতারা হামলার শিকার হচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। ওবায়দুল কাদের সাহেব বলছেন, সংলাপ ও পুনর্নির্বাচন প্রশ্নে ঐক্যফ্রন্টের দাবি হাস্যকর। তাহলে আমি বলতে চাই, শেখ হাসিনার অধীনে অনুষ্ঠিত 30শে ডিসেম্বরের নির্বাচনটা কি খুবই সম্মানজনক হয়েছে? ওবায়দুল কাদের সাহেবরা কোনো সদুত্তর দিতে পারবেন না বলেই সংলাপে রাজি নয়। নজিরবিহীন ভুয়া ভোটের নির্বাচনের পরেও আত্মমর্যাদাহীন আওয়ামী নেতারা নির্বাচন নিয়ে নির্লজ্জ গলাবাজি করছেন। নদীর জমি নিয়ে সবচেয়ে বেশি জটিলতা তৈরি করেছে সীমানা পিলার। নদীর পাড়ের মানুষজন বলছেন, সীমানা পিলার বসাতে গিয়ে ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হয়েছে। কর্তৃপক্ষ বলছে, রাতের আধারে অনেক সীমানা পিলার স্থানান্তর করে দখল করা হয়েছে নদী। তবে সীমানা পিলার স্থাপনে যে কোথাও কোথাও ভুল হয়েছে তাও মানছেন কর্তা ব্যক্তিরা। নদীর দখল দূষণ নিয়ে ধারাবাহিক প্রতিবেদন তৈরি করেছেন আমাদের সহকর্মী খান আলামিন। আজ থাকছে এর 4র্থ পর্ব। ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। ঢাকার চারপাশ ঘিরে আছে বালু, তুরাগ, বুড়িগঙ্গা ও শীতলক্ষা নদী। নদীর দুপাশে মাঝে মাঝেই চোখে পড়ে পিলার, যেগুলো দিয়ে নদীর সীমানা নির্দেশ করা হয়েছে। 2011 থেকে 2013 সালের মধ্যে এমন 9,000-এর মতো সীমানা পিলার স্থাপন করা হয়েছিল। নদীর পাড়ে যাদের জমি কিংবা ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে, তাদের দাবি, সীমানা পিলার বসানোর সময় ব্যক্তিগত জমি নদীর জমিতে বিলীন করা হয়েছে। এর সপক্ষে তাদের কাছে ব্রিটিশ আমলের সিএস জরিপ থেকে শুরু করে সব ধরনের নথিও রয়েছে। আমাদের পৈতৃক সম্পত্তিটা, সেটা এখান থেকে যে পিলারটা গাছছে সরকার, সেখান থেকে 1 বিঘা ভিতরে। এই নদীটা আগে তো অনেক ছোট ছিল, ব্রিটিশ আমলের নকশা পড়সা আছে আমগো। তারপরে কমসে কম 230 ফুট
30 ফুটের কম হবো না দক্ষিণে। সীমানা পিলার স্থাপনে কোথাও কোথাও ভুল হয়েছে স্বীকার করে সংশ্লিষ্টরা বলছেন, অনেক সীমানা পিলার নির্ধারিত জায়গা থেকে সরিয়ে নদীর জমিও দখল করা হয়েছে। এই যে পিলারগুলো স্থাপিত হয়েছিল অনেক জায়গাতেই, মানে এখানে প্রায় 10,000 পিলারের আমরা দেখেছি প্রায় 50% পিলার, অর্থাৎ 4,500 শতাধিক পিলারের জায়গাটা যথাস্থানে নাই, সেটা চলে গেছে নদীর দিকে সরানো হয়েছে। কোনো কোনো স্বার্থন্বেষী মহলকে ফেভার করা হয়েছে অথবা ওনারা সরিয়েছেন। তবে আবার নতুন করে সীমানা পিলার স্থাপন করতে চায় BIWTA। এজন্য 156 কোটি টাকার একটি প্রকল্প হাতে নেওয়া হয়েছে, যার মাধ্যমে 10,400 পিলার বসানো হবে। এবার আমরা প্রত্যেকটা পিলার 65 থেকে 70 ফুট পাইলিং করে তার উপরে পিলার স্থাপন করবো, যেন সেটাকে কেউ সরাতে না পারেন। সেটা আমি আশা করি সেই সুযোগ আর থাকবে না, সরিয়ে নেওয়ার সুযোগটা কিন্তু থাকছে না। 2022 সালের মধ্যে নতুন সীমানা পিলার স্থাপনের কাজ শেষ করতে চায় BIWTA। এমন সব পিলার দিয়েই নদীর জমি থেকে ব্যক্তিগত মালিকানাধীন জমির পার্থক্য করা হয়েছে। তারপরও সরকার বলছে নদীর জমি দখল হয়েছে, আর জমির মালিকরা বলছে নদী তাদের জমি দখলে নিয়েছে। আর এ নিয়ে শত শত মামলা মোকদ্দমাও চলছে। সব মিলিয়ে ঢাকার চারপাশের নদীগুলোকে পূর্বের অবস্থা ফিরিয়ে আনার যে স্বপ্ন, বাস্তবতা বলছে তা বহুদূর। মিরপুর বেড়িবাঁধ এলাকা থেকে খান আলামিন, RTV। গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি। এদের মধ্যে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জনকে। অপরাধ করে পার পেয়ে যাওয়ার মানসিকতা ও বিচারহীনতার কারণে দেশে শিশু ধর্ষণের ঘটনা কমছে না বলে মনে করেন মানবাধিকার কর্মীরা। আইনমন্ত্রী বলছেন, অপরাধীদের শাস্তি নিশ্চিতে নাগরিকদেরও সচেতন হতে হবে। বিস্তারিত নাজিব ফয়েজের রিপোর্টে। শিশুদের ওপর বাড়ছে নৃশংসতা, ঘটছে ধর্ষণের পর হত্যার মতো রোমহর্ষক ঘটনাও। এবছরের 5 জানুয়ারি রাজধানীর গেন্ডারিয়ায় 2 বছরের শিশুকে ধর্ষণের পর ছাদ থেকে ফেলে হত্যা করা হয়। পরদিন 6 জানুয়ারি সাতক্ষীরার আশাশুনির একটি গ্রামে 8 বছরের এক শিশুকে ধর্ষণের পর পুকুরে ফেলে হত্যা করা হয়। 7 জানুয়ারি ডেমরার কোনাপাড়া শাহজালাল রোডে প্রলোভন দেখিয়ে 4 ও 5 বছরের 2 শিশুকে বাসায় নিয়ে ধর্ষণের চেষ্টা করে ব্যর্থ হয়ে শ্বাসরোধে হত্যা করে 2 মাদকাসক্ত। প্রায় প্রতিদিনই দেশের নানা প্রান্তে ঘটছে এমন অমানবিক ঘটনা, যেখানে পাষণ্ডদের হাত থেকে রেহাই পাচ্ছে না 2 বছরের শিশুও। বাংলাদেশ শিশু অধিকার ফোরামের তথ্য অনুযায়ী গত বছর দেশে শিশু হত্যা হয়েছে 418টি, যেখানে হত্যার আগে ধর্ষণ করা হয়েছে 60 জন শিশুকে, আর অপহরণ করে হত্যার ঘটনা ঘটেছে 31টি। এছাড়া 53 শিশু হত্যা হয়েছে নিজ বাবা মার হাতেই। বিশেষজ্ঞদের মতে, শিশু হত্যার বিচারে তেমন কোনো দৃষ্টান্ত না থাকায় অপরাধীরা থামছে না। বলা হয় যে এগুলি বিচ্ছিন্ন ঘটনা, কিন্তু এই বিচ্ছিন্ন ঘটনার পিছনে যে একটা ধারাবাহিক কারণ থাকে, যে আমাদের সমাজে এই অপরাধগুলি যারা করছে তাদেরকে যথাযথভাবে আইনের আওতায় নিয়ে আসা হয় না বলেই তারা এই ঘটনাগুলি একের পর এক ঘটিয়ে যাচ্ছেন। এবং শিশুরা তো খুবই অসহায়। এটার প্রকটতা তখনই বাড়তে থাকে যখন দেখা যায় যে একই কথা, যে একটা বিচারহীনতা সংস্কৃতির মধ্যে আমরা বাস করছি। 3 থেকে 4% বেশি মানুষ কিন্তু শাস্তি পায়নি এই ধরনের ঘটনা ঘটিয়ে। তবে সুলতানা কামালের সঙ্গে একমত নন আইনমন্ত্রী। আমি ওনার সাথে সম্পূর্ণ একমত না। একটা বয়স আছে যাদের ধর্ষণ, তারা এই জিনিসটা আদালতে আনতে চান না, সেটাও কিন্তু সামাজিক কারণে। যারা এরকম অপরাধ করেন তাদেরকে যেন আদালত শাস্তি দিতে পারে, সেই জন্য যারা আনফর্চুনেটলি অপরাধের শিকার তারা যেন আরও এগিয়ে আসেন, এটাই আমি চাই। আমাদের কাছে তথ্য আছে যে কিছু রাজনৈতিক দল ক্রিমিনালদেরকে টাকা দিয়ে এরকম অপরাধ করানোর একটা প্রোগ্রাম করেছে, এবং সেটা আমরা অনুসন্ধান এবং তদন্ত করে দেখছি। তিনি জানান, বিদ্যমান আইনেই শিশু ধর্ষণের দৃষ্টান্তমূলক সাজা দেয়া সম্ভব, এজন্য আলাদা কোনো আইনের প্রয়োজন নেই বলেও মনে করেন আনিসুল হক। আমার মনে হয় যেটা করা উচিত। নাজিব ফরাইজি, RTV, ঢাকা। বৈশ্বিক সন্ত্রাস সূচকে বাংলাদেশের 4 ধাপ উন্নতি হয়েছে বলে জানিয়েছে অস্ট্রেলিয়া ভিত্তিক গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ইকোনমিক্স অ্যান্ড পিস বা IEP। সংস্থাটির তৈরি করা বৈশ্বিক সন্ত্রাস সূচকে 163 দেশের মধ্যে 25তম স্থান অর্জন করেছে বাংলাদেশ।
গবেষণায় বলা হয় এবার দক্ষিণ এশিয়ার 4 দেশ বাংলাদেশ, ভুটান, নেপাল ও শ্রীলঙ্কায় সন্ত্রাসী হামলা কমেছে এবং তারা নিরাপত্তায় উন্নতি দেখিয়েছে। তবে সবচেয়ে বেশি সন্ত্রাসে আক্রান্ত 10টি দেশের মধ্যে আছে আফগানিস্তান, পাকিস্তান ও ভারত। 2017-এর তুলনায় 2018 সালে ঢাকাবাসীর জীবনযাত্রার ব্যয় বেড়েছে 6% হারে। পাশাপাশি সব ধরনের পণ্য ও সেবার দাম বেড়েছে গড়ে 5.19%। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে জীবনযাত্রার ব্যয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব তথ্য দিয়েছে ভোক্তা অধিকার নিয়ে কাজ করা সংস্থা ক্যাব। এতে সংগঠনের সভাপতি গোলাম রহমান জানান, গেল বছর সব ধরনের চালের দাম গড়ে বেড়েছে 9%। তবে সবচেয়ে বেশি বেড়েছে সাবানের দাম প্রায় 20%, মাছের দাম বেড়েছে 13.5%। তবে গত বছর কমেছে ডাল, লবণ, মশলা, চিনি ও রসুনের দাম। তা আমরা অযৌক্তিক মনে করি এবং সরকারও তাই বলছে এটা অযৌক্তিক, এবং যদি কেউ কারচুপি করে থাকে এবং সত্যিকারে যদি দেশে পর্যাপ্ত পরিমাণ চাল থাকে তাহলে মূল্য সহসাই সহনীয় পর্যায়ে আসবে, আর না হলে সরকারকে যারা কারসাজি করেছে তাদেরকে চিহ্নিত করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া জরুরি। আগামী 28 ফেব্রুয়ারির মধ্যে ভূমি মন্ত্রণালয়ের অধীনে ইউনিয়ন ভূমি অফিস থেকে শুরু করে মন্ত্রণালয় পর্যন্ত সব কর্মকর্তা কর্মচারীকে সম্পদের হিসাব জমা দিতে হবে। দুপুরে চট্টগ্রামের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় এই নির্দেশনা দেন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। শিগগিরই এ বিষয়ে লিখিত পরিপত্র জারি করা হবে বলেও জানান তিনি। ভূমিমন্ত্রী বলেন, স্বচ্ছতা আনতে সব ভূমি অফিস সিসিটিভির আওতায় আনা হবে, সেখানে ভয়েস রেকর্ডের ব্যবস্থা থাকবে। সব কার্যক্রম মন্ত্রী সচিব সহ নির্দিষ্ট পদস্থ কর্মকর্তারা মনিটরিং করবেন। কর্ণফুলীর দুপাড়ের সব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে বলেও জানান মন্ত্রী। যারা আছেন টপ টু বটম সবার সম্পত্তির হিসাব আগামী 28 ফেব্রুয়ারি 27 ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে। এখন এখান থেকে বসে আমি সিদ্ধান্ত দিলাম। নির্বাচনে নিজেদের ব্যর্থতা ঢাকতেই পুনরায় নির্বাচনের কথা বলছে বিএনপি, এমন মন্তব্য করলেন তথ্যমন্ত্রী হাসান মাহমুদ। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক অনুষ্ঠানে তিনি এমন মন্তব্য করেন। নির্বাচনে তাদের ব্যর্থতা ঢাকার জন্য তারা এই সংলাপের কথা বলছেন, যাতে জনগণের চোখ অন্যদিকে ফেরানো যায়। অকশনে যারা নমিনেশন বিক্রি করে তারা কিভাবে জয়লাভ করবে? বাংলাদেশের ইতিহাসে আমরা দেখি নাই 300 আসনে 800 নমিনেশন, এটা একটি রেকর্ড। বেতন ভাতা বাড়ানোর দাবিতে গার্মেন্টস শ্রমিকরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে। সকালে মিরপুর, শ্যামলী ও টেকনিক্যাল মোড়ে সড়ক অবরোধ করে রেখেছে তারা। এ সময় কয়েকটি গাড়ি ভাঙচুর ও বিভিন্ন গার্মেন্টসে হামলা চালায় শ্রমিকরা। এতে করে দীর্ঘক্ষণ ধরে যানবাহন চলাচল বন্ধ থাকলেও দুপুর 1:30টার দিকে রাস্তা থেকে শ্রমিকরা চলে যাওয়ায় শুরু হয় যান চলাচল। তাদের দাবি, বেতন ভাড়া বাড়ানোর দাবি মানা না হওয়া পর্যন্ত অবরোধ কর্মসূচি চলবে বলে জানায় তারা। তীব্র শীত অব্যাহত থাকায় কুড়িগ্রাম, চুয়াডাঙ্গা, পঞ্চগড়, লালমনিরহাট সহ উত্তরের বেশ কিছু জেলায় জীবনযাত্রা প্রায় থমকে আছে। শীতে কাঁপছে উত্তরের জেলা কুড়িগ্রাম। আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে 7.8 ডিগ্রি সেলসিয়াস। গত 6 দিন থেকে চলছে শীতের তীব্রতা। তবে কুয়াশা কিছুটা কমলেও বইছে ঠান্ডা বাতাস, ফলে প্রচণ্ড ঠান্ডায় বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। ছিন্নমূল মানুষ খড়কুটো জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে। শীতের কারণে কমে গেছে খেটে খাওয়া মানুষের কাজ। এদিকে চলমান ইরি বোরো মৌসুমের চাষ সময় মতো শুরু করতে পারছে না কৃষক। এদিকে চুয়াডাঙ্গায়ও জেঁকে বসেছে হাড় কাঁপানো শীত। এ জেলায় মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। দিনে দিনে তাপমাত্রা হ্রাস পাওয়ায় বিপর্যস্ত হয়ে পড়ছে এখানকার জনজীবন। তবে তাপমাত্রা আরও কমতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস। সদর হাসপাতালে বাড়ছে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা। এর বেশিরভাগই শিশু ও বৃদ্ধ। এছাড়া কনকনে হাওয়া ও শৈত্যপ্রবাহে তীব্র শীত জেঁকে বসেছে গাইবান্ধা ও মেহেরপুরেও। অসুস্থ হয়ে পড়েছে শিশু ও বৃদ্ধরা।
গাইবান্ধায় তীব্র শীতে দেখা দিয়েছে ডায়রিয়া সহ শীতজনিত বিভিন্ন রোগ। ঠান্ডা জ্বর সহ রোটা ভাইরাসে আক্রমণের কারণে ঝুঁকিতে পড়েছে শিশুরা। গত এক সপ্তাহে জেলা সদর হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত 6 শতাধিক শিশু চিকিৎসা নিয়েছে। রোগীর অতিরিক্ত চাপ হওয়ায় হিমশিম খেতে হচ্ছে চিকিৎসকদের। গাইবান্ধা থেকে ফেরদৌস জুয়েলের তথ্য ছবিতে জানাচ্ছেন অব ইসলাম। এভাবে গাইবান্ধার বিভিন্ন এলাকা থেকে ডায়রিয়া, নিউমোনিয়া, শ্বাসকষ্ট সহ বিভিন্ন রোগে আক্রান্ত শিশুদের নিয়ে জেলা সদর হাসপাতালে ছুটে আসছেন অভিভাবকরা। রোগীর চাপ বেশি হওয়ায় মেঝেতেও থাকতে হচ্ছে অনেককেই। পাতলা পায়খানা, গড় হজম, আজ 3 দিন থাকি। আর হলো শ্বাসকষ্ট আছে আর বমি আছে। 3 দিন থেকে পাতলা পায়খানা আর হলো বমি বদ্ধ হয়েছে, পাতলা পায়খানা কিছুটা কমছে। এবার শীতের শুরু থেকেই শিশুরা ডায়রিয়া আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হচ্ছে। হাসপাতালে চিকিৎসকরা জানান তাদের প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। ভাইরাসের এগেনস্টে কোনো অ্যান্টিবায়োটিক কাজ করে না, কাজেই এই ডায়রিয়াগুলো ওই প্রথমে বমি নিয়ে আসে, পরে পাতলা পায়খানা হয় এবং একটা নির্দিষ্ট কোর্সের পরে তারা নিজেরাই এমনি থেকে ভালো হয়ে যায়। প্রতিদিন ডায়রিয়া নিয়ে অন্তত 40 জন শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। একই সঙ্গে বহির্বিভাগেও 40 থেকে 50 জন চিকিৎসা নিচ্ছে বলে জানায় হাসপাতাল কর্তৃপক্ষ। কোনো মতে যেন বাচ্চাদের ঠান্ডা না লাগে। ডায়রিয়া ম্যাক্সিমাম কারণ রোটা ভাইরাস, 50% রোটা ভাইরাস দিয়ে হয়। এটা আমাদের ভালো হতে 2-4 দিন সময় লাগে, এটা আমরা তাদের কাউন্সিলিং করে বুঝাই দিই। তবে ডায়রিয়া, নিউমোনিয়া সহ বিভিন্ন শীতজনিত রোগ থেকে শিশুদের রক্ষায় অভিভাবকদের আরো সচেতন হওয়ার পরামর্শ দেন চিকিৎসকরা। অভি ইসলাম, টিভি। সামাজিক নীতিগত দিক ও দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ে আলোচনা করতে ইন্টারন্যাশনাল কনফারেন্স অন ডিজাস্টার রিস্ক ম্যানেজমেন্ট সম্মেলনের উদ্বোধন হয়েছে। সকালে রাজধানীর সোনারগাঁ হোটেলে এই ইন্টারন্যাশনাল কনফারেন্সের উদ্বোধন হয়। বুয়েট জাপান ইনস্টিটিউট অব প্রিভেনশন অ্যান্ড আরবান সেফটি, বাংলাদেশের ফায়ার সার্ভিস ও রাজুক 3 দিনব্যাপী ইন্টারন্যাশনাল কনফারেন্সের আয়োজন করেছে। জাপানের রাষ্ট্রদূত ইয়োয়াসু ইজুমি প্রধান অতিথি ছিলেন। 13 ও 14 জানুয়ারি বুয়েটের ইসিই ভবনে সম্মেলনের বাকি পর্ব অনুষ্ঠিত হবে। এতে বুয়েটের উপাচার্য প্রফেসর ডক্টর সাইফুল ইসলাম সভাপতিত্ব করেন। দর্শক, দুপুর সংবাদ শেষ করব, তার আগে মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার। ঐক্যফ্রন্টের সংলাপের দাবি উড়িয়ে দিলেন ওবায়দুল কাদের। ভোট ডাকাতির জবাব দিতে পারবে না বলেই সংলাপে রাজি নন, বললেন রিজভী। সীমানা পিলার জটিলতার অজুহাতে নদী দখল, রাজধানীতে ব্যক্তিগত জমি নদীতে দেখানোর অভিযোগ স্থানীয়দের, ভিত্তিহীন বলছে কর্তৃপক্ষ। তীব্র শীতে ব্যাহত উত্তরের কয়েক জেলার জীবনযাত্রা, বাড়ছে নিউমোনিয়া, ডায়রিয়া সহ নানা রোগ, হাসপাতালগুলোতে বাড়তি চাপ। এবং টস জিতে চিরাং ভাইকিংসকে ব্যাটিংয়ে পাঠালো খুলনা টাইটান্স। সন্ধ্যায় ঢাকা ডায়নামাইটসের মুখোমুখি সিলেট সিক্সার্স। দর্শক, দুপুরের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 2414 নাম্বার ডায়াল করুন। আর মোবাইল ফোনের সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন rtvonline.com এবং youtube.com/rtvnews। এতক্ষণ সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।